সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত বিশ্ব নেতারা, সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি পালনের আহ্বান কেরির। জঙ্গি বিরোধী লড়াইয়ে ইরাককে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা রাশিয়ার, আনবারের নিরাপত্তা বাহিনীর অভিযানে 22 আইএস সদস্য নিহত। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা উত্তর কোরিয়ার, পিয়ংইয়ং এর বিরুদ্ধে এবার ব্রিটেনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি। এবং প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার ঘোষণা বিজ্ঞানীদের, জ্যোতির্বিজ্ঞানের নতুন যুগের সূচনা হওয়ার আশাবাদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে বিশ্ব নেতারা, তবে জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টের ওপর হামলা অব্যাহত থাকবে বলে জানান তারা। বৃহস্পতিবার জার্মানিতে সিরীয় শান্তি আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সবকিছুই নির্ভর করছে সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি রাখার ওপর। এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়াকে এগিয়ে আসতে হবে। সিরিয়া জুড়েই এখন এমন ধ্বংসযজ্ঞ, এখানে সেখানে পড়ে আছে বিধ্বস্ত ভবন। যে কোনো সময়ে প্রাণ হারানোর ভয়ে লোকজন রাস্তায় বের হয় না। গত 5 বছর সিরিয়ায় গৃহযুদ্ধে 2.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে, ঘরবাড়ি ছেড়েছে 1.10 লাখের বেশি মানুষ। সবশেষ তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের সঙ্গে তীব্র লড়াইয়ের মুখে মেনাক বিমানবন্দর সহ স্থানীয় একটি অস্ত্রাগার নিজেদের দখলে নেওয়ার খবর বৃহস্পতিবার গণমাধ্যমে জানায় সিরিয়ার সরকারি বাহিনী। যখন তারা আলেপ্পোতে হামলা চালায়, আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে কেবল পালিয়ে বেরিয়েছি। এভাবেই প্রতিদিন হাজার হাজার মানুষ নিজ ভিটেমাটি ছেড়ে পাড়ি দিচ্ছে দীর্ঘ পথ, নাম লেখাচ্ছে শরণার্থীর খাতায়। অবশেষে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক সাহায্যের পরিধি বাড়াতে রাজি হন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার মিউনিখে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ 17 দেশের অংশগ্রহণে একটি বৈঠক থেকে আসে এই ঘোষণা। এই যুদ্ধবিরতির ফলে বারবার ব্যর্থতার মুখে পড়া সিরীয় শান্তি আলোচনা নতুন করে আশার আলো দেখবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের প্রতি সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা সম্মান দেখাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই যুদ্ধবিরতি কার্যকর হলে সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবনে শান্তি ফিরে আসবে। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত কাগজে কলমেই হয়েছে। যুদ্ধবিরতির সফলতা নির্ভর করছে সিরিয়ার বিদ্রোহী ও সরকারি বাহিনীর ওপর। এই সিদ্ধান্তের প্রতি তারা শ্রদ্ধাশীল না হলে কোনো লাভ নেই। যুদ্ধবিধ্বস্ত এলাকায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই অস্ত্রবিরতির ডাক দেয়া হলেও জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টের ওপর হামলা বহাল রাখার কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া সিরিয়ার বিদ্রোহী পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছে জাতিসংঘ। এই বিষয়ে শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় একটি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া সিরিয়ায় শান্তি আলোচনা পুনরায় শুরু করাতে বিদ্রোহীদের বিনা শর্তে অংশ নিতে হবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিদ্রোহীরা প্রতিবার শান্তি আলোচনার আগে বিভিন্ন শর্ত জুড়ে দেয়। এ কারণে বারবার এই আলোচনা ব্যর্থ হয়েছে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী বিদ্রোহীদের শর্ত ছাড়াই আলোচনায় অংশ নিতে হবে। এর আগে সিরিয়ায় শান্তি ফেরাতে রাশিয়াকে বিমান হামলা বন্ধের পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার বিষয়ে এই মাসের শেষে আলোচনা শুরুর কথা থাকলেও আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর রাশিয়ার বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি সেনাদের হামলার কারণে তা ভেস্তে যায়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সিরিয়াকে কেন্দ্র করে আবারও বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। বৃহস্পতিবার জার্মানির স্থানীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যে কোনো দেশের স্থলবাহিনী পাঠিয়ে সিরিয়াতে যুদ্ধ করার ফল হবে ভয়ানক। সম্প্রতি সৌদি আরব মার্কিন জোট রাজি থাকলে সিরিয়াতে স্থলসেনা পাঠানোর ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে সিরিয়া সহ সমগ্র মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এ সময় তিনি পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করেন। জঙ্গি সংগঠন আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাককে সামরিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে রুশ সরকার। ইরাকের পুনর্গঠনে 55 কোটি মার্কিন ডলার সহায়তা করবেন বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে ইরাকে আনবার প্রদেশের রাজধানী রামাদির পশ্চিমাঞ্চলে
যৌথ বাহিনীর অভিযানে অন্তত 22 আইএস সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিরাপত্তা ও সামরিক ইস্যুতে আলোচনা করতে বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি এবং রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রুশ উপপ্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইরাকের আহ্বানে দেশটিতে বড় ধরনের সামরিক সহায়তা দিতে যাচ্ছে। ইরাকে আমরা মোট 3 ধাপে সামরিক সাহায্য দেব: গোয়েন্দা তথ্য প্রদান, সেনাবাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও অস্ত্র সহায়তা। আর এইসব সহায়তা করতে গিয়ে ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখেই কাজ করব আমরা। রাশিয়া যখন সামরিক সহায়তা দেওয়ার কথা বলছে, তখন বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইরাকে অবকাঠামোগত উন্নয়নে 55 কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন। জার্মানি সফররত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদের সঙ্গে বৈঠক শেষে মার্কেল বলেন, ভবিষ্যতে ইরাককে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ। ইরাককে ঘিরে আন্তর্জাতিক পরিবেশ ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আশা করি শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। আইএস জঙ্গিরা দেশটিতে যেরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে এই মুহূর্তে তাদের অনেক কিছু দরকার। আর যে কোনো প্রয়োজনে আমরা দেশটির পাশে রয়েছি। আনবার প্রদেশের রাজধানী রামাদির পশ্চিমাঞ্চলীয় কাবিসা এলাকায় সেনা সদস্য উপজাতীয় যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে অন্তত 22 আইএস জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বিস্ফোরক ভর্তি 2টি গাড়িও জব্দ করা হয়। এ পরিস্থিতিতে ব্রাসেলসে ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের আইএস বিরোধী এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের কার্যক্রম আরও বাড়ানো হবে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। তুরস্কের সিজর শহরে সেনাবাহিনীর কুর্দি বিরোধী অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া অভিযানে এক তুর্কি সেনাসহ কয়েকশো পিকেকে যোদ্ধা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এক সংবাদ সম্মেলনে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা জানান, প্রায় 60 কুর্দি যোদ্ধা এখনও সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং সিজরের শহরে কারফিউ চলবে আরও বেশ কয়েকদিন। গেল বছরের জুলাই মাসে সিজরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিরোধী অভিযান শুরু করে তুর্কি বাহিনী। অভিযান চলাকালেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়প এরদোয়ান এবং প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, তুরস্কের মাটিতে কোনোভাবেই কুর্দি যোদ্ধাদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার। ইয়েমেনের নিহম শহর থেকে হাউথি বিদ্রোহীদের হটিয়ে নিজেদের দখলে নিয়েছে সরকারি বাহিনী। বৃহস্পতিবার বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনী হামলা চালিয়ে ফারদাত ঘাঁটি দখলে নেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। রাজধানী সানা থেকে 50 কিলোমিটার দূরে এই পাহাড়ি শহরে দীর্ঘদিন ধরে বিদ্রোহীরা অবস্থান করে আসছিল। এবার রাজধানীর নিকটবর্তী অন্য শহরগুলো থেকে বিদ্রোহীদের হঠাতে অগ্রসর হচ্ছে সরকারপন্থীরা। ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে নেওয়া ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের দমনে গত বছরের মার্চ থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। 2 কোরিয়ার যৌথ শিল্প পার্ক কায়সং বন্ধ করে দেয়ার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এরই মধ্যে কায়সংয়ে কর্মরত সব দক্ষিণ কোরীয়দের চাকুরিচ্যুত এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। কিম জং উনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সিউল। এদিকে রকেট উৎক্ষেপণের জেরে যুক্তরাষ্ট্র, জাপানের পর এবার যুক্তরাজ্যেও চলছে পিয়ংইয়ংকে নতুন নিষেধাজ্ঞার জালে আটকাতে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বৃহস্পতিবার বিক্ষোভ করে স্থানীয়রা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় ক্ষিপ্ত হয়ে কিমের ছবিতে আগুনও দেয় তারা। পরে পুলিশ এসে তাদের শান্ত করে। আমরা উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানাচ্ছি। আমাদের দাবি সারা বিশ্ব যেন দেশটির উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। একদিকে সিউলে যখন কিমের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উত্তর কোরিয়া। সিউল মঙ্গলবার 2 কোরিয়ার যৌথ শিল্প পার্ক কায়সং বন্ধ ঘোষণা করলে পিয়ংইয়ং পাল্টা জবাবে কায়সংয়ে কর্মরত সব দক্ষিণ কোরীয়দের চাকরি থেকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি পার্কটিতে কর্মরত দক্ষিণ কোরীয় 124টি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্তের এবং অন্যান্য যৌথ প্রকল্পগুলো উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আওতায় নিয়ে নেওয়ারও ঘোষণা দেয় পিয়ংইয়ং। কায়সং শিল্প কমপ্লেক্সে কর্মরত সব দক্ষিণ কোরীয়দের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সব যন্ত্রপাতি, উপাদান এবং পণ্যের পাশাপাশি উত্তর কোরিয়ায় তাদের সব ব্যক্তিগত সম্পত্তিও বাজেয়াপ্ত করছে সরকার। পিয়ংইয়ং থেকে এই ঘোষণা আসার পর তীব্র নিন্দা জানায় দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া বিনা নোটিশে আমাদের কর্মচারীদের চাকরি থেকে ছাঁটাই করেছে, পুরোপুরি অবৈধভাবে তাদের সম্পত্তি দখল করেছে। এদিকে জাতিসংঘে ব্রিটিশ রাষ্ট্রদূতের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাজ্য আশা করছে পরমাণু নীতি ভঙ্গ করায় জাতিসংঘ অচিরেই দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র এবং জাপান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জেরে উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ওবামা প্রশাসনের সমালোচনা করায় স্যান্ডার্সকে এক হাতে নিলেন হিলারি। ধনকুবেরদের কাছ থেকে অবৈধ অর্থ নিচ্ছেন হিলারি ক্লিন্টন, পাল্টা অভিযোগ স্যান্ডার্সের। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বানুসারে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার দাবি করেছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বিজ্ঞানীদের দল লিগো কোলাবোরেশন এ ঘোষণা দেয়। তাদের ধারণা, এই আবিষ্কারের ফলে জ্যোতির্বিজ্ঞানের নতুন যুগের সূচনা হওয়ার পাশাপাশি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যেতে পারে। মহাজাগতিক রহস্য সম্পর্কে জানতে ও মানুষকে জানাতে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা চালিয়ে আসছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির তত্ত্বটি। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের বিভিন্ন সমীকরণের উপর ভিত্তি করেই 60-এর দশকে মহাবিস্ফোরণের সম্পর্কে ধারণা প্রতিষ্ঠিত হয়। আজ থেকে 100 বছর আগে আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বে মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের কথা তুলে ধরেন। তার ধারণা অনুযায়ী পানিতে ছড়িয়ে পড়া ঢেউয়ের মতোই মহাকর্ষীয় তরঙ্গের পরিধি উত্তরোত্তর ছড়িয়ে পড়ছে। এর ফলে অসম্ভব দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের এক এক করে পূর্বাভাস মিলতে শুরু করলেও মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্ব মিলছিল না। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো সেই মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিলেন গবেষকরা। ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং লিগো কোলাবোরেশন এ ঘোষণা দেয়। এর ফলে মহাবিশ্ব অধ্যয়ন, গবেষণা ও মহাবিস্ফোরণ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। আমরা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করেছি। এই প্রথম মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে মহাবিশ্ব আমাদের সঙ্গে কথা বলল। নতুন আবিষ্কারের ফলে আইনস্টাইনের সেই ধারণাই সঠিক প্রমাণিত হলো। LIGO is the most precise measuring device. মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের জন্য বিজ্ঞানীরা লেজার রশ্মি ভ্রমণ করতে পারে এমন 4 কিলোমিটার দীর্ঘ টানেল তৈরি করেন। পৃথিবী থেকে 130 কোটি আলোকবর্ষ দূরে সূর্যের চেয়ে 30 গুণ বড় দুটি কৃষ্ণ গহ্বরের সংঘর্ষের ফলে এই তরঙ্গের উৎপত্তি বলে জানান বিজ্ঞানীরা। একই দিন ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ে মহাকর্ষীয় তথ্য সম্পর্কিত আইনস্টাইনের দুর্লভ কিছু নথি প্রকাশ করা হয়। আজ থেকে 100 বছর আগে আপেক্ষিকতা তত্ত্বের রহস্য অনুসন্ধানে যে যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞানীদের মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের মধ্য দিয়ে, সেই অধ্যায়ের সমাপ্ত হলো বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বারাক কোল। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ওবামা প্রশাসনের সমালোচনা করায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্সকে একহাত নিলেন তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। ওবামার বিভিন্ন নীতির সমালোচনা রিপাবলিকানদের মুখে মানায় বলে মন্তব্য করেন হিলারি। পাশাপাশি স্যান্ডার্সের স্বাস্থ্য পরিকল্পনারও সমালোচনা করেন তিনি। অন্যদিকে হিলারির বিরুদ্ধে মার্কিন ধনকুবেরদের কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ তোলেন স্যান্ডার্স। বৃহস্পতিবার এক বিতর্কে মুখোমুখি হন ডেমোক্র্যাট দলের এই দুই মনোনয়ন প্রত্যাশী। এদিকে বৃহস্পতিবার লুইজিয়ানায় প্রচারণা চালান রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। 20 ফেব্রুয়ারি নেভাদা ও সাউথ ক্যারোলাইনায় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটাভুটিকে সামনে রেখে বৃহস্পতিবার উইসকনসিনের মিলওয়াউকিতে বিতর্কে অংশ নেন বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিন্টন। পিবিএস নিউজ আওয়ার টেলিভিশনের ওই বিতর্কে নিউ হ্যাম্পশায়ারে বাজিমাত করা স্যান্ডার্স স্বাস্থ্য সুবিধা বিষয়ে কথা বলেন। এটি মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে স্যান্ডার্স জানান, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে জীবনভর লড়াই করেছেন তিনি, ভবিষ্যতেও তা চালিয়ে যাবেন। আলোচনায় ঘুরে ফিরে আসে ওয়াল স্ট্রিটের বিষয়টিও। নির্বাচনের জন্য আমার তহবিলে সারা দেশে 35 লাখ মানুষ গড়ে $27 করে চাঁদা দিয়েছেন, আর আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শুধু ওয়াল স্ট্রিটের কয়েকজনের কাছ থেকেই নিয়েছেন $1.5 কোটি। স্বাস্থ্য সুবিধা নিয়ে তুলে ধরা পরিকল্পনায় এর ব্যয় ও যথার্থতা নিয়ে বার্নি স্যান্ডার্স মার্কিন নাগরিকদের মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করেন হিলারি। নির্বাচনে জয়ের পর তিনি এর কোনোটিই রক্ষা করতে পারবেন না বলে মন্তব্য সাবেক ফার্স্ট লেডির। যুক্তরাষ্ট্রে সংখ্যালঘুরা বিভিন্নভাবে বর্ণবাদের শিকার হচ্ছেন। সামান্য অজুহাতে তাদের জেলে পোড়া হচ্ছে। বিচার ব্যবস্থা পুনর্গঠনের দাবির পাশাপাশি আবাসন, চাকরি ও শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের বিষয়েও আমাদের কথা বলতে হবে।
বিতর্কে হিলারি ওবামার সঙ্গে তার সুসম্পর্কের বিষয়টি তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন, সংখ্যালঘু অধ্যুষিত সাউথ ক্যারোলাইনা ও নেভাদায় ওবামা বেশ জনপ্রিয়। বিষয়টি মাথায় রেখে হিলারির এ কৌশল। এদিকে লুইজিয়ানায় এক প্রচারণায় মনোনয়ন দৌড়ে থাকা রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। আমাদের সব সরকারের অর্থনীতি ছিল এশিয়া নির্ভর। এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে চাই আমি। এছাড়া এদিন সাউথ ক্যারোলাইনার কৃষ্ণাঙ্গদের পক্ষে কয়েকজন কংগ্রেসম্যান হিলারির প্রতি সমর্থন জানান। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। পাকিস্তানে 12 জঙ্গিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরীফ একথা জানান। দেশটির নিরাপত্তা বাহিনীর উপর সিরিজ বোমা হামলা চালানোর অভিযোগে বৃহস্পতিবার তাদের এ শাস্তি দেওয়া হয়। এদের মধ্যে 2012 সালে বান্নু জেলে হামলার সঙ্গে জড়িত মোহাম্মদ আরবি সহ আরও বেশ কয়েকজন আল কায়েদার সদস্য রয়েছে। 2014 সালে পাকিস্তানের একটি সামরিক স্কুলে হামলায় 150 শিক্ষার্থী নিহতের ঘটনার পর মৃত্যুদণ্ড না দেওয়ার বিধান তুলে নেয় সরকার। এর থেকে এ পর্যন্ত 350 জনের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। আফগানিস্তানের কাবুলে ন্যাটো বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আফগান এক পুলিশ সদস্য মারা গেছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবর নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গেল মঙ্গলবার রাজধানী কাবুলে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কাছে গুলিবিদ্ধ হন ওই পুলিশ সদস্য। তবে ওই সংঘর্ষের ঘটনায় ন্যাটোর কোনো সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক মুখপাত্র। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য যৌথভাবে 57 কোটি 10 লাখ ডলার অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন সরকার ও জাতিসংঘ। মূলত 2014 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বাস্তুহারা প্রায় 18 লাখ মানুষের খাদ্য ও বাসস্থানের জন্য এই অর্থ ব্যয় হবে বলে জানায় তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন ও সংঘর্ষের ফলে সেখানে খাদ্য সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে রামাল্লাহ সরকার। মৌলিক অধিকার বঞ্চিত এসব মানুষের জন্য এই মুহূর্তে ত্রাণ সহায়তার ব্যবস্থা না করলে সেখানকার মানবিক অবস্থা চরম হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি করেন জাতিসংঘ মহাসচিবের সহকারী জেনারেল রবার্ট পাইপার। ইসরায়েলি পুলিশ ও আন্দোলনরত ফিলিস্তিনিদের মধ্যে গত কয়েক মাসের সংঘর্ষে অন্তত 160 ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তর পূর্বাঞ্চলীয় বারদালা ও ইন আল বেইদা গ্রামে অন্তত 40টি ফিলিস্তিনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে তেল আবিব। স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তায় যুদ্ধে ঘরহারা মানুষের জন্য এই বাড়িগুলো তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ওই এলাকার মেয়র রাবিহ খান দাকি। ফিলিস্তিনের আন্দোলনকর্মীরা জানায়, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের লক্ষ্যে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। 2016 সালে পশ্চিম তীরের বেথেলহেমে ইসরায়েলি বসতি গেল বছরের চেয়ে অনেক বেশি হারে বেড়েছে বলে জানায় গণমাধ্যম। 1967 সাল থেকে ফিলিস্তিনি অঞ্চলে নিজেদের বসতি বাড়াচ্ছে ইহুদিরা। 1977 সালের জেনেভা কনভেনশনে ইসরায়েলের এই বসতি সম্প্রসারণকে বেআইনি বলে উল্লেখ করে আন্তর্জাতিক মহল। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত বছর স্বাক্ষরিত পরমাণু চুক্তি দেশটির জন্য এক নবযুগের সূচনা করেছে। ইরানের ইসলামী বিপ্লবের 37তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তেহরানে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। পরমাণু চুক্তি স্বাক্ষরের ফলে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়াই বর্তমানে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন প্রেসিডেন্ট রুহানি। ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে মিছিল করে কয়েক লাখ জনগণ। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে তারা। এছাড়া দুই দেশের পতাকাও পোড়ানো হয় বেশ কয়েকটি মিছিলে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ফেসবুকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হত্যার হুমকি, তার সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ নিয়োগের সিদ্ধান্ত। তুরস্ক থেকে গ্রিসের শরণার্থী পাচার ঠেকাতে এজিয়ান সাগরে নজরদারি অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট নেটো। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে তুরস্ক, জার্মানি ও গ্রিসের সুপারিশের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়। ইউরোপের শরণার্থী সংকট সামাল দিতে দেশগুলোকে সহায়তা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ অভিযানে নেটো জাহাজগুলো তুরস্ক ও গ্রিস উপকূলরক্ষী বাহিনী ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেস্কের সঙ্গে মিলে কাজ করবে। এছাড়াও সাগরে অভিযান চলাকালে জটিল তথ্য আদান প্রদান সহ তুরস্ক ও গ্রিসের মানব পাচারকারীদের উপরও নজর রাখবে তারা।
সিরীয় শরণার্থী শিশু আইলান কুর্দির মৃত্যুর ঘটনায় 2 মানব পাচারকারীর বিচার শুরু করেছে তুরস্কের আদালত। আলবাস ও আসেম আল ফ্রাহাদু নামের সিরীয় ওই 2 ব্যক্তি দোষী সাব্যস্ত হলে মানব পাচার ও হত্যার দায়ে তাদের সর্বোচ্চ 35 বছরের কারাদণ্ড হতে পারে। গেল বছর তুরস্ক থেকে নৌকায় করে পরিবারের সঙ্গে গ্রিসে যাবার সময় 3 বছরের শিশু আইলান ভূমধ্যসাগরের তুর্কি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারায়। সে সময় সৈকতে তার নিথর দেহ পড়ে থাকার ছবি প্রকাশিত হলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হত্যার হুমকির পর তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিয়ানমারের পুলিশ প্রধানের বরাতে বিবিসি জানায়, প্রথমবারের মতো তার সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি ফেসবুকে পোস্টের মাধ্যমে সুচিকে হত্যার হুমকি দেয়। পরে সেই ব্যক্তি এর জন্য ক্ষমা চাইলেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে কর্তৃপক্ষ। সে বিবেচনা থেকে সুচির নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। গত নভেম্বরের নির্বাচনে সুচির দল এনএলডির বড় জয়ের পর সম্প্রতি সরকার গঠন করে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি এখনও ঝুলে আছে। এ অবস্থায় সুচিকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে সংবিধানের সম্ভাব্য পরিবর্তনের উদ্যোগের মধ্যেই সুচিকে হুমকি দেয়া হলো। মিয়ানমারে মিঙ্গালাডন এলাকায় 1000-এর বেশি বসতি উচ্ছেদ করেছে সেখানকার সেনাবাহিনী। বুলডোজার সহ ভারী যন্ত্রপাতি দিয়ে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রায় 2500 ছিন্নমূল মানুষ এই এলাকায় বসবাস করতেন। তাদের সবাই উচ্ছেদের শিকার হয়েছেন। মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছে, যাদের উচ্ছেদ করা হয়েছে তারা অবৈধভাবে ওই এলাকায় বসবাস করতেন। উচ্ছেদ হওয়ায় অধিবাসীরা গণমাধ্যমকে জানিয়েছে, কয়েক প্রজন্ম ধরে তারা এই এলাকায় বসবাস করতেন। এর আগে সেনাবাহিনী কখনো এই এলাকার মালিকানা দাবি করেননি। তবে এখন কি কারণে তাদের উচ্ছেদ করা হয়েছে তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এদিকে কয়েকজন স্বেচ্ছাসেবী উচ্ছেদ হওয়া নাগরিকদের মাঝে অর্থ এবং খাবার বিতরণ করেছেন। মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলীয় মনতেরি শহরের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত 52 জন বন্দী নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার ভোরে টোপোচিকো নামে ওই কারাগারের কয়েদিরা সংঘর্ষের এক পর্যায়ে ভেতরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েদিদের ওপর চড়াও হয়। দাঙ্গার সুযোগে অনেক বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করলেও তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, কারাগারের একটি মাদক চক্রের কয়েকজন সদস্য জেল থেকে পালানোর চেষ্টা করলে দাঙ্গা বেঁধে যায়। শুক্রবার মেক্সিকোর উত্তরের একটি কারাগার পরিদর্শন করার কথা রয়েছে খ্রিস্টানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি স্কুল বাস ও লরির সংঘর্ষে 6 জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলের রোশেফোর্টে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লরি থেকে আলগা হয়ে যাওয়া প্যানেলের সঙ্গে শিক্ষার্থীদের বহনকারী বাসের ধাক্কা লাগলে ঘটনাস্থলে 6 জন শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিতে 17 জন শিক্ষার্থী ও 2 জন চালক ছিল। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। এছাড়া বাস ও লরির চালককে আটক করা হয়েছে এবং তারা মাদকাসক্ত ছিল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সৌদি আরবের ইয়েমেন সংলগ্ন সীমান্ত প্রদেশে জাজানের শিক্ষা মন্ত্রণালয়ের একটি কার্যালয়ে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত 6 কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। সে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা না হলেও তাদের সঙ্গে এক ধরনের ব্যবসা চালাচ্ছিল বলে জানায় পুলিশ। প্রাথমিক এক প্রতিবেদনে ওই হামলাকারীকে শিক্ষক হিসেবে উল্লেখ করে কিছু স্থানীয় গণমাধ্যম। তবে ঠিক কী কারণে এই হামলা সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি তারা। হামলাকারী আইএস বা এ ধরনের কোনো জঙ্গি দলের সদস্য কিনা আপাতত তা খতিয়ে দেখছে পুলিশ। রাশিয়ার দক্ষিণাঞ্চলে বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে দেশটির বিমান বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার এলাকার 18টি সামরিক ঘাঁটিতে মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, মহড়ায় 9000 সামরিক সদস্য সহ অংশ নেয় 5টি নৌজাহাজ, 200 সামরিক বিমান। এটি রুশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় মহড়া বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পোল্যান্ডের অশউইৎজ বন্দী শিবিরে নির্যাতিতদের মধ্যে বেঁচে যাওয়া লিও স্কর্জবাম আদালতে সাক্ষ্য দিয়েছেন। রয়টার্স জানায়,
94 বছর বয়সী স্কচ বাম বৃহস্পতিবার আদালতে এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন। পাশাপাশি প্রকৃত ঘটনার উন্মোচন হোক এটা চান তিনি। হিটলারের হত্যাযজ্ঞে পরিবারের ৩৫ জনকে হারান তিনি। অশউইৎজ বন্দি শিবিরে 1,70,000 মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন নাৎসি কর্মকর্তা রেইনহোল্ড হ্যানিংকে বৃহস্পতিবার বিচারের প্রথম দিনে জার্মানির ডেটমন্ডের আদালতে তোলা হয়। মামলার প্রসিকিউটরের বরাত দিয়ে বিবিসি জানায়, ইহুদি বন্দীরা শিবিরে পৌঁছালে তাদের ওপর মহলের নির্দেশ মোতাবেক গ্যাস চেম্বারে নিয়ে যেতেন হ্যানিং। সেখানে বন্দীদের বিষাক্ত গ্যাস ছেড়ে শ্বাসরোধে হত্যা করা হতো। 94 বছর বয়সী হ্যানিং এডলফ হিটলারের আধা সামরিক বাহিনী SS এর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার কথা জানালেও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। পোল্যান্ডের অশউইৎজ ক্যাম্পটিতে 11 লাখ ইহুদিকে হত্যা করা হয়। দিল্লির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ল্যান্স নায়েক হনুমান থাপ্পার আত্মত্যাগ ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির ব্রাড স্কোয়ারে শ্রদ্ধা জানানো হয় হনুমান থাপ্পাকে। শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে কর্ণাটকের ধারওয়াদ জেলার গ্রামের বাড়িতে। চিকিৎসকরা বলেছেন, টানা 6 দিন বরফের নিচে চাপা পড়ে থাকায় শরীরে প্রয়োজনীয় অক্সিজেন ও খাবারের অভাবে মস্তিষ্কের কোষে অ্যাসিড জমে কিডনি ও লিভার ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু হয় ল্যান্স নায়েক হনুমান থাপ্পার। 6 দিন 25 ফুট বরফের নিচে চাপা থাকার পরও হৃদস্পন্দন ধরে রেখে প্রথমবারের মৃত্যু সংবাদ মিথ্যা প্রমাণ করেছিলেন হনুমান থাপা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তার নশ্বর দেহ। মঙ্গলবারই কোমায় চলে যাওয়া 33 বছর বয়সী এই ল্যান্স নায়েক দিল্লির সামরিক হাসপাতালে 3 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরফের নিচে চাপা পড়ে থাকার কারণে তার শরীরে প্রয়োজনীয় অক্সিজেন ও খাবার না যাওয়ায় মস্তিষ্কের কোষে অ্যাসিড জমা হয়। তা ক্রমশ কিডনি লিভারে ছড়িয়ে যায়। প্রচন্ড ঠান্ডায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুটি ফুসফুসই একেবারে নষ্ট হয়ে গিয়েছিল তার। ল্যান্স নায়েকের এই আত্মত্যাগ অমর হয়ে থাকবে উল্লেখ করে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির ব্রাড স্কোয়ারে নেওয়া হয় হনুমান থাপার মৃতদেহ। সেখানে শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর, সেনাপ্রধান জেনারেল দলবীর সিং, কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হনুমান থাপার পরলোক গমনে ভারত জুড়ে চলছে প্রার্থনা, পালিত হচ্ছে শোক। শোকের সবচেয়ে বড় ঢেউ আসতে পড়ে থাপার পরিবারে। জীবিত উদ্ধারের খবরে প্রিয়জনকে ফিরে পাবার যে ক্ষণিক আশা উকি দিয়েছিল, অকালে তা হারিয়ে যায় অন্ধকারে। গেল 3রা ফেব্রুয়ারি সিয়াচেনের 19,500 ফুট উচ্চতায় দায়িত্ব পালনের সময় বরফ ধসে হনুমান থাপার সঙ্গী 9 সেনা সদস্যের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়। গেল জানুয়ারি মাসে এই এলাকাতেই প্রাণ হারিয়েছিলেন 4 ভারতীয় সেনা। আর 4 বছর আগে বরফ ধসে মৃত্যু হয় 129 পাকিস্তানি সেনা ও 11 ঠিকাদারের। জাহিদুর রহমান, সময় সংবাদ। আগামী 15 এপ্রিল থেকে ভারতের রাজধানী দিল্লির রাস্তায় গাড়ি চলাচলে আবারও ফিরছে জোড় বিজোড় পদ্ধতি। চলবে এপ্রিল মাসের শেষ নাগাদ। তবে 2 চাকার যানবাহন এই নিয়মের বাইরে থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দূষণ কমানোর চেষ্টায় চলতি বছরের শুরুতে 15 দিনের প্রথম দফা জোড় বিজোড় পদ্ধতির সমর্থন জানিয়েছেন 81% বাসিন্দা। সে সময় গণপরিবহনের সংকট রোধে আগামী মে মাসে নতুন করে 1000 ও চলতি বছরের শেষ নাগাদ আরও 2000 বাস রাস্তায় নামানোর ঘোষণা দেন তিনি। মধ্য আমেরিকার পর এবার জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। কেপ ভার্দে গত 5 মাসে 7000 জিকা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শতাধিক রোগী অন্তঃসত্ত্বা। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে অন্তঃসত্ত্বা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। প্রতিবেশী দেশ সেনেগাল ও গিনি বিসাও সতর্ক অবস্থানে গেছে। এছাড়া এর প্রতিষেধক আবিষ্কারে একযোগে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের গবেষকরা। জিকার সংক্রমণের আশঙ্কায় মধ্য আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোই অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। 70 বছর আগে আফ্রিকার দেশ উগান্ডায় জিকা নামের একটি জঙ্গলে বানরের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। পরে জঙ্গলের নাম অনুসারে ভাইরাসের নামকরণ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আফ্রিকায় ভ্রমণের কারণে এই ভাইরাসটি আফ্রিকা থেকে অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে, কিন্তু তা ভয়াবহ আকার ধারণ করে 90-এর দশকের পর। নেদারল্যান্ডসের ক্যাম্পেন শহর ঘেঁষা ইজেল নদীর তলদেশে 500 বছরের পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কারের কথা জানিয়েছেন পুরাতত্ত্ববিদরা।
15 শতকের এই নিদর্শনটি পানির ওপরে টেনে তুলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জাহাজটির গাঁথুনি ভীষণ শক্ত হওয়ায় প্রায় অক্ষত অবস্থায় এর ধ্বংসাবশেষ পানির উপর তুলে আনা সম্ভব বলে আশা করা হচ্ছে। এটি উদ্ধারের পর স্থানীয় নাইইউ ল্যান্ড হেরিটেজ কেন্দ্রে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হবে। জাহাজটি বেশি দিন টিকিয়ে রাখতে এর আর্দ্রতা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান কর্তৃপক্ষ। 20 মিটার দীর্ঘ, 8 মিটার চওড়া ও 40 টন ওজনের পালতোলা এই জাহাজটি তৎকালীন সময়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতে বলে ধারণা করা হচ্ছে। এ সময় এসব জাহাজ ইজ সেলকক নামে পরিচিত ছিল, যা পণ্য আমদানি রপ্তানি করতে বাল্টিক ও নর্থ সি দিয়ে চলাচল করত। জাহাজটি থেকে মধ্যযুগীয় ইতিহাসের অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আশা গবেষকদের। সম্প্রতি ওই শহরে বন্দর নির্মাণের কাজ শুরু করতে গিয়ে পানির তলদেশের মাটি খুঁড়ে জাহাজটির অস্তিত্ব শনাক্ত করা হয়। চলতি বছরের 31শে জুলাই প্রকাশ পেতে যাচ্ছে শিশু কিশোরদের কাছে তুমুল জনপ্রিয় হ্যারি পটারের নতুন বই হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোজ সিরিজের সবশেষ বই হওয়ার কথা থাকলেও সবাইকে অবাক করে দিয়ে নতুন বইটির 2টি পর্ব বাজারে ছাড়ার কথা জানান ঔপন্যাসিক জে.কে. রাউলিং। জানিয়ে এখনও হ্যারি পটার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নতুন গল্পের উপর ভিত্তি করে লেখা এ বইয়ে কেন্দ্রীয় চরিত্রে থাকবে হ্যারির ছোট ছেলে অ্যালবাস সেভেরাস পটার। তার আগে বইটির গল্প অবলম্বনে লন্ডনের ওয়েস্ট এন্ড ডিস্ট্রিক্টের প্যালেস থিয়েটারে একটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে, যার চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্নৌ ও পরিচালনায় আছেন জন টিফানি। রাউলিং এর হ্যারি পটার সিরিজের 7টি বই বিশ্বব্যাপী 50 কোটি কপি বিক্রি হয়েছে, অনুদিত হয়েছে 78টি ভাষায়। এর উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র $700 কোটি আয় করেছে। চীন সহ বেশ কিছু দেশে চলছে চন্দ্রবর্ষ পালনের নানা আয়োজন। চীনা পঞ্জিকা অনুযায়ী এবছরকে বানরের বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষাপটে বানর সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ণাঢ্য আয়োজনে চীন ছাড়াও এশিয়ার আরো কয়েকটি দেশে চলছে চন্দ্রবর্ষবরণ। এটি এখন এক ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে। অঞ্চল ভেদে এর রীতিনীতি কিছুটা ভিন্ন হলেও এটি দখল করে নিয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত ও সমাদৃত বর্ষবরণের আসন। চীনা পঞ্জিকা মতে এ বছরকে ঘোষণা করা হয়েছে বানরের বর্ষ হিসেবে। আশা করা হচ্ছে এ বর্ষটি প্রাণীকুলের জীবনে বয়ে নিয়ে আসবে সৌভাগ্য। তবে খাদ্য চাহিদা মেটানো, নানা ধরনের ওষুধ তৈরি, প্রাণী পাচার, নির্বিচারে গাছ কেটে ফেলা সহ বন ধ্বংসের কারণে বিলুপ্ত হতে বসেছে বানর ও এর সমজাতীয় প্রজাতিগুলো। আর তাই বানর বর্ষ উপলক্ষে এদের সংরক্ষণে মানব জাতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বের খ্যাতিমান বিশেষজ্ঞরা। আমি মনে করি এ বছরটি আমাদের সবার জন্য খুবই সৌভাগ্যজনক একটি বছর হবে। এ সময় বানর প্রজাতির প্রাণীদের সত্যি সাহায্য প্রয়োজন, আর এর জন্য বানর বর্ষের চেয়ে ভালো সময় আর কি হতে পারে। চন্দ্রবর্ষ উপলক্ষে বেবুন, বানর ও শিম্পাঞ্জিদের প্রতি আমার শুভেচ্ছা রইল। ধারণা করা হয় মধ্য ও দক্ষিণ পশ্চিম চীনে প্রায় 20,000 স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। এরই মধ্যে বানর সহ অন্যান্য স্তন্যপায়ী প্রজাতির প্রাণীর সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে কাজ করছে চীনের বেশ কিছু সংস্থা। এছাড়াও চীন ও এশিয়ার বেশ কিছু চিড়িয়াখানায় প্রাণী সংরক্ষণে চীনা সরকারের নেয়া প্রজনন প্রকল্প উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করছে সংস্থাগুলো। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ায় যুদ্ধবিরতিতে সম্মত বিশ্ব নেতারা, সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি পালনের আহ্বান কেরির। জঙ্গি বিরোধী লড়াইয়ে ইরাককে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা রাশিয়ার। আনবারে নিরাপত্তা বাহিনীর অভিযানে 22 আইএস সদস্য নিহত। যৌথ শিল্প এলাকায় দক্ষিণ কোরীয়দের চাকুরিচ্যুত, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা উত্তর কোরিয়ার। পিয়ংইয়ং এর বিরুদ্ধে ব্রিটেনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি। এবং প্রথমবারের মতো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার ঘোষণা বিজ্ঞানীদের। জ্যোতির্বিজ্ঞানে নতুন যুগের সূচনা হওয়ার আশাবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।